পরিবর্তিত প্রেক্ষাপটে সরকার তো ১ বছর পার করল। অন্তর্বর্তীকালীন সরকারের জলবায়ু অভিঘাত মোকাবেলায় এবং পরিবেশ সংরক্ষণের কাজে অর্জনকে কিভাবে দেখতে চান? কতটা সফল হতে পেরেছে তারা? কতটা আন্তরিকই বা ছিল? আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের ১ বছরে যে কাজটা করা সম্ভব হতো, জলবায়ু পরিবর্তন বলি বা পরিবেশ যে দূষণ মোকাবেলায় বা বিশেষ করে নদী দূষণ বা শব্দ দূষণ, বায়ু দূষণ মোকাবেলায় যে একটি দীর্ঘমেয়াদী কাঠামো দরকার ছিল, যেখানে আপনি একেবারে এই দূষণ বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি একটা স্থানীয় পর্যায়ে চিহ্নিত করা থেকে শুরু করে একেবারে বাস্তবায়ন পর্যায়ে যে আমরা একটা ব্রড বেস একটা ফ্রেমওয়ার্ক দরকার ছিল, সেই ফ্রেমওয়ার্কটা কিন্তু আমরা করতে পারিনি। বা বিক্ষিপ্ত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলার যে অর্থায়নের ক্ষেত্রে ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ করার চেষ্টা করা হয়েছে বিদেশি অর্থ পাওয়ার জন্য, জলবায়ু তহবিল পাওয়ার জন্য, বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যে সমন্বয় করার দরকার ছিল কিছু কিছু হয়তো বা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা আমি মনে করি যে কোন অঞ্চলে, আমি যদি ধরি হাওর অঞ্চলের জন্য, আপনি ওখানকার জলবায়ু অভিযোজন মোকাবেলার জন্য বা ওখানকার হাওরে দূষণ মোকাবেলার জন্য স্থানীয় যে পর্যায়ে বা কমিউনিটিকে কেন্দ্র করে যে একটা আপনার ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা দরকার ছিল, যেটা স্থানীয়ভাবেই তারা একটা অভিভাবক বা স্টুয়ারশিপ করবে কমিউনিটি, সেই ফ্রেমওয়ার্কটা কিন্তু আমরা পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কিছু কিছু জায়গায় লস্ট অপরচুনিটির সুযোগ, লস্ট অপরচুনিটির মধ্যে, যেমন আমরা এই মুহূর্তে জানি যে এএফডি যে একটা ফান্ড আছে প্রায় $10 মিলিয়ন মতো, ইউরোর মতো, তারা টাকা গ্র্যান্ট নিয়ে বসে আছে, 1 মিলিয়ন ইউরোর মতো বা এরকম একটা ফান্ড নিয়ে বসে আছে। সরকারের গত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে তাদের প্রপোজাল দিয়েছিল অনুদান দেওয়ার জন্য, অনুদান হিসাবে তারা দিতে চায়, কিন্তু এখন পর্যন্ত তারা সেটা কিন্তু কোনো অ্যাপ্রুভাল আমরা পাইনি বলে আমরা জেনেছি। একইভাবে আপনার জ্যাফের প্রায় $40 মিলিয়ন একটা ফান্ড কিন্তু আমরা ইউজ করতে পারিনি কেন? এবং এই অন্তর্বর্তী সরকারের সুযোগ ছিল, বিশেষ করে ইয়ার্ডির হয়তো এফিসিয়েন্সি থাকলে এই টাকাটা আমরা নিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা নিতে পারিনি। আমরা যদি দেখি যে ঢাকার, আমরা সাম্প্রতিককালে যে ঢাকার অবস্থাটা আমরা দেখলাম যে ঢাকার নদীগুলো দূষণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু স্থায়ীভাবে এই দূষণ যেন না হয় বা যেসব নদী দখল করেছে এগুলো অবকাঠামো ভেঙে একেবারে একটা সুনির্দিষ্টভাবে একটা কাঠামো তৈরি করা, যেন স্থানীয় কমিউনিটি বা লোকাল যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটিটা কিভাবে তারা তাদের এই নদী দূষণ মোকাবেলা বা রক্ষা থেকে প্রোটেকশন করবে, সেখানে সবগুলো অংশীজনকে নিয়ে একটা কাঠামো করা দরকার ছিল, যেখানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন দুটো আছে, তাদের একটা ব্রড বেস ফ্রেমওয়ার্ক করা উচিত ছিল। সেটা আমরা দেখতে পাচ্ছি। বিক্ষিপ্তভাবে মনে করা হচ্ছে যে খালের ময়লা যদি পাড়ে রেখে বা খালের কিছু তথাকথিত ভাঙ্গা হলেই খাল উদ্ধার করা সম্ভব, এটা কিন্তু আসলে বাস্তববাদী কোনো ফল নিয়ে আসবে না। রাদার এটাকে কমিউনিটি স্টুয়ারশিপ মডেল বলা হয়। এবং এই জন্য আমরা বলেছিলাম যে এই সরকার, বিশেষ করে মাননীয় উপদেষ্টা তো নিজেই একজন আইনবিদ এবং উনি অনেক ধরনের ফাইট করছেন, আগে করেছেন, এবং আমরা জানি যে আন্তর্জাতিক জলবায়ুর যে নিয়ে ন্যায্যতা নিয়ে যে সাম্প্রতিক রায়টা আসছে, এখানে কিন্তু ওনার একটা অবদান আছে, মানে এইটাকে বাংলাদেশ পার্টনার হওয়ার ক্ষেত্রে, হওয়ার ক্ষেত্রে। তো সেইখানে কিন্তু বলা হয়েছে যে নেচার কনজারভেশন বা এনভায়রনমেন্টাল কনজারভেশন প্রোটেকশন ইজ দ্য প্রিকন্ডিশন টু দ্য হিউম্যান রাইটস। তো আমরা যদি ন্যাচারাল রাইটসকে বা যেটা আমরা বলি যে প্রকৃতির যে অধিকার, এই অধিকারকে যদি আমরা একেবারে বেঞ্চমার্ক করা হয়তো, যে আপনি এই সরকার যদি এরকম একটা বেঞ্চমার্ক করে দিতে পারতো যে যে কোনো ধরনের ন্যাচারালি গ্রোন ফরেস্ট অথবা নদী অথবা খাল বা অথবা আমি বনভূমি বলি বা আমাদের সমুদ্র দূষণ, এটাকে ক্রাইম এগেইনস্ট দ্য নেচার যদি আমরা বলতে পারতাম, এবং আইনটা হইতে পারতো সর্বোচ্চ ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট। আপনি এখানে আমরা আইন বললেই বোঝা যায় যে তাকে জেল জরিমানা দেওয়া, জরিমানাটার জন্য আমরা পোলোটাস পে প্রিন্সিপাল অনুযায়ী যদি আমরা সেটাকে একটা কোম্পানির যে বার্ষিক টার্নওভার তার যদি একটা বড় অংশ আপনি ফাইন করতেন, তখন তারা কিন্তু দূষণ করতো না। যেটা আপনি জানেন ভালো করে যে ইটিপি অনেক জায়গায় ইউজ করে না, অ্যান্ড ইটিপির ইউজ না করলে তার যে খরচ, তার চেয়ে যদি ফি পুলিশের যে কোর্টে যে জরিমানা তার চেয়ে কম হয়, তাহলে তো সে দেবে না। একইভাবে সব ক্ষেত্রে যে যারা দূষণ করছে তাদেরকে যদি আমি, যেমন আপনি ধরেন নদী দখল করে ফেলছে, তো নদী দখলের
যে কোম্পানিটা নদী দখল করতেছে সেই কোম্পানির যদি টার্নওভারে একটা 10-20% ফাইন হইতো তাহলে কিন্তু সে এটা সাহস পেত না। এরকম কিছু বেসিক আপনার প্রিন্সিপাল করে দিতে পারলে আমরা মনে হয় যে মাননীয় উপদেষ্টা সারা বাংলাদেশ দৌড়াচ্ছেন, অনেকগুলো ইতিমধ্যে উনি চেষ্টা করেছেন কিছু বনভূমি দখলকৃত বনভূমি ফিরিয়ে এনেছেন, কিন্তু এগুলো যে আবার বেদখল হবে না সেইটার জন্য একটা ফ্রেমওয়ার্ক করা দরকার ছিল। এবং আগামী 2050 বা 2030 থেকে 50 পর্যন্ত পরিবেশ বা জলবায়ু পরিবর্তন বা আমাদের প্রকৃতির সুরক্ষা মোকাবেলায় আমরা ন্যাচারাল রাইটস প্রোটেকশনকে প্রায়োরিটি দিয়ে একটা টার্গেট সেট আপ করা দরকার ছিল যে আগামী কত বছরের ভিতরে আমরা 20% বনভূমি ফিরিয়ে নিয়ে আসবো, 25%। আমরা ঢাকার বিল্ট আপ এরিয়া 50%-এর নিচে থাকবে, এটার জন্য উনি একটা কঠোর একটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ফ্রেমওয়ার্ক করে দিতে পারতেন। সেটা কিন্তু উনি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যেটা হচ্ছে যে আমরা গত 2 দশকে সবচেয়ে বেশি যেটা শুনেছি যে জলবায়ু অভিঘাত মোকাবেলায় স্থানীয় এবং বৈশ্বিক যে অর্থায়ন এসেছে এটা ব্যয় করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা যায়নি, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং এটা তো এই পদ্ধতির মধ্যে থেকে সরকার যন্ত্রের মধ্যে থেকেই হয়েছে। তো এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেহেতু মানে জলবায়ু উপদেষ্টা হিসেবে যিনি আছেন তিনি একসময় জলবায়ু রাইটস নিয়েই কাজ করেছেন। তো এই যে কাঠামোগুলো চেঞ্জ করা, স্বচ্ছতা আনার ক্ষেত্রে গত 1 বছরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বা কোনো কার্যক্রম চোখে পড়েছে কিনা বা দেখেছেন কিনা, অর্জন আছে কিনা? ওনার যেমন যদি আমি বলি জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড একটা মানে মেইন ফান্ডিং, আর অন্যগুলো কিন্তু যেটা ক্লাইমেট রিলেটেড এক্সপেন্ডিচার এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং সরকারের আইএমডির মাধ্যমে কিন্তু এটা নিরীক্ষা হওয়ার কথা। কিন্তু যেটা করা যেতে পারতো যে ট্রাস্ট ফান্ডকে আমি কিভাবে একটা অন্যান্য জলবায়ু পরিবর্তন রিলেটেড আন্তর্জাতিক ফান্ডিংকে ইন্টিগ্রেটেড একটা ফান্ডিং তৈরি করা, যেটা আমি অনেকদিন ধরে বলছিলাম যে আমাদের জাতীয়ভাবে একটা ফান্ড তৈরি করা দরকার, ডেডিকেটেড ক্লাইমেট ফান্ড, যেটা শুধুমাত্র ট্রাস্ট ফান্ড না, যেখানে ইন্ডিভিজুয়াল ফিলান্থ্রপিক ফাইন্যান্সও থাকবে। আবার অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি লেভেলে আপনি কিন্তু রিয়েল টাইম ইয়থ লেড আপনার ক্লাইমেট ফাইন্যান্স মনিটরিং আপনি করতে পারেন। এবং আপনি একটা কমিউনিটিতে যখন একটা কোনো কিছু অ্যাডাপ্টেশন প্রজেক্ট করছেন ওই কমিউনিটি রিসোর্সও কিন্তু ইউটিলাইজ করা সম্ভব। এবং বাট অ্যাট দ্য সেম টাইম কমিউনিটিকে মনিটরিংয়ের কিন্তু দায়িত্ব দেওয়া উচিত, যেটা বর্তমানে কিন্তু আমাদের এই সরকারের যে কাঠামো, বর্তমান কাঠামো, ট্রাস্ট ফান্ডের কাঠামো বলেন বা আইএমডির কাঠামো বলেন, কোথাও নাই। এটা কিন্তু সুযোগ ছিল এবং এটা করা আমি মনে করি এখনও সুযোগ আছে। যদি মাননীয় উপদেষ্টা চিন্তা করেন উনি কিন্তু এই ফ্রেমওয়ার্কটা করে দিতে পারেন। আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনি ফান্ড নিয়ে আসলেন, কিন্তু ফান্ডের বাস্তবায়ন কিন্তু সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর বা মন্ত্রণালয়ের দায়িত্ব। তো সেইখানে সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হলো যে রুলস অফ বিজনেস অনুযায়ী একটা মন্ত্রণালয় আরেকটা মন্ত্রণালয়কে জবাবদিহি করতে পারে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে চিফ অ্যাডভাইজার অফিসের একটা বড় দায়িত্ব আছে যে একটা সুপ্রা বডি তৈরি করা, যেটা অ্যাবাভ দ্য মিনিস্ট্রি বা বিলো দ্য আপনার হলো আপনার প্রাইম মিনিস্টার্স বা চিফ অ্যাডভাইজার অফিস। এই সুপ্রা বডিটা দিয়ে কিন্তু আপনার সমস্ত কোঅর্ডিনেশনগুলি করা এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। এখন তো কেউ কাউকে জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। তো এই জিনিসটা আমি মনে করি এই ফ্রেমওয়ার্কটা দরকার। বারবার আমি বলতেছি যে টার্গেট স্পেসিফিক, টাইম স্পেসিফিক, অটোমেটেড একটা ফ্রেমওয়ার্ক দরকার, যেখানে সব স্বচ্ছতা থাকবে যে কত টাকা কোন জায়গায় কী কারণে দিচ্ছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ওখানে বেশি না কম বা পরিবেশ দূষণের মাত্রা বেশি না কম, এবং সেটাকে আপনি যদি যারা বাস্তবায়ন করে টাইম বাউন্ড জবাবদিহিতা নিশ্চিত করা, যেটা এখন নাই। না, ধন্যবাদ। আপনি মানে খুব সুন্দরভাবে বলেছেন যে বিষয়টা আসলে বাংলাদেশে যদি জলবায়ু অভিঘাতের কথা বলি, পরিবেশ দূষণের কথা বলি, তাহলে আমাদের বায়ু, মাটি, পানি সবই দূষিত। এর বাইরে আরও অনেক ধরনের পদ্ধতিগত সমস্যাও আছে। আপনার কি মনে হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছরে অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে যথাযথ পথ অনুসরণ করেছে বা অগ্রাধিকারগুলোকে মানে ঠিকভাবে নির্ধারণ করে কাজ করতে পেরেছে? প্রথম দিক দিয়ে আমি মনে হয়েছিল যে তারা অগ্রাধিকারগুলি নির্ধারণ করার ক্ষেত্রে তারা বসছে, আমাদের সাথে আমরাও সরকারের সাথে বিভিন্ন মানে প্রথম দিকে বসেছি, কিন্তু পরবর্তীতে কেন জানি মনে হচ্ছে যে অনেকটা অ্যাডোকিজমের দিকে যা যাচ্ছে, সামনে যা আসছে সেটাই প্রায়োরিটি দিচ্ছে। এবং এখানে মুশকিলটা হলো যে আপনি যখন সরকারটা গঠন করা হলো, এই সরকারের এটাকে প্যারাডাইম শিফট বলা, যে এটা বিপ্লবোত্তর সরকার ছিল। তো প্যারাডাইম শিফট হলে আপনি বিজনেস অ্যাজ ইউজুয়াল যেসব প্রশাসনের বা আমলারা যারা করেন তাদেরকে দিয়ে তো আপনি প্যারাডাইম শিফটে যেতে পারবেন না।
তো সমস্যা হলো প্রথম দিক দিয়ে হয়তো বা প্যারাডাইম শিফটের প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছিল ক্রমেই ওই আমলাতান্ত্রিক যেসব প্রায়োরিটি সেই প্রায়োরিটিগুলোতে সরকারের পরিবেশ মন্ত্রণালয় বলেন বা অন্য যে কোনো মন্ত্রণালয় বলেন তার অগ্রাধিকার কিন্তু সেভাবে আর নেই। এবং আমরা দেখি নাই যে এক বছর আমি এই এক বছর পার্টিকুলার এই জায়গায় এই অ্যাচিভ করবো। হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট হয়েছে বিজনেস অ্যাজ ইউজুয়াল বা ইন্ডিভিজুয়াল উপদেষ্টার এফোর্টের কারণে, কিন্তু সিস্টেম একটা প্যারাডাইম শিফটে নিয়ে গেছে। আই ডিডন্ট সি এনিথিং। ইভেন আপনি যেটা বললাম যে আমাদের এরকম ঘটনা আছে যে বাংলাদেশের গ্রিন ক্লাইমেট ফান্ডে আমাদের এখান থেকে অবজারভারকে নমিনেশন দেওয়া হয়েছে, মন্ত্রণালয়ে প্রপোজাল দেওয়ার পরে সে মন্ত্রণালয় থেকে রাইট টাইমে ওখানে না দেওয়ার কারণে বাংলাদেশ গ্রিন ক্লাইমেট ফান্ডের কিন্তু বডিতে আমরা মেম্বারশিপ এবার হতে পারিনি। এরকম আমি একদম শেষ জায়গাতে চলে আসছি, যেটা আপনার চোখে কি মনে হয় যে গত ৩৬৫ দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে যেটা আমরা লস্ট অপরচুনিটিস বলি এই জলবায়ু অভিঘাত মোকাবেলা খাতে, এই ধরনের লস্ট অপরচুনিটিস কিছু আছে কিনা? আমাদের প্রথম তো লস্ট অপরচুনিটি হলো যে ঢাকার যে বায়ু দূষণ মোকাবেলা, বিশেষ করে বায়ু দূষণটাকে আমার কমানোর জন্য এবং ঢাকার যে নদী দূষণটা কমানোর জন্য যে আমি একটা সুনির্দিষ্ট উনি বলছিলেন ওনার প্ল্যানিংও ছিল যে কমপক্ষে একটা বা দুইটা নদী ক্লিন করবে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেটা একটা এক্সাম্পল দেখিনি। আমরা যদি প্রত্যেকটা শহরে আমরা অ্যাটলিস্ট একটা নদী বা একটা খাল একেবারে এমন ফ্রেমওয়ার্ক দেখতাম যে কমিউনিটিকে কনজার্ভ করতেছে একটা ফ্রেমওয়ার্ক, তাহলে এটা একটা লস্ট অপরচুনিটি আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে ন্যাশনাল লেভেলে আমরা ইয়থদেরকে যে আমরা যে জুলাই বিপ্লবের পরে যে একটা স্পিরিট ছিল সারা বাংলাদেশে আমরা ইয়থদেরকে এঙ্গেজ করে দিতে পারতাম যে রিয়েল টাইম ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল নেচার মনিটরিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু হয়নি। সেটা আমাদের মিনিমাম এফোর্টে সম্ভব, কারণ আমরা বারবার বলে আসছি ডিউইর যে ক্যাপাসিটি বিল্ড আপ করার সুযোগ ছিল সেটাও কিন্তু হয়নি। ডিউইর একটা ক্যাপাসিটি বলতে এখানে মানুষ বাড়ানো শুধু না, তাদের মেন্টালিটি বাড়ানো যে তারা রিয়েল টাইম মনিটরিং যাবে এবং আপনার যেখানে দেখবে অনলাইনে তাদেরকে মনিটরিং করবে, অনলাইনে তাদেরকে পলিউশন ফিজ বা ট্যাক্স যেটা কার্বন ট্যাক্স বলি বা পলিউশন ট্যাক্স বলি এখানে যাওয়ার সুযোগ ছিল। তো সেইগুলি যদি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সেক্টর এখন যেটা ধরানো হচ্ছে পরিবেশ অধিদপ্তর সেটা ধরানো লাগতো না, আপনার অনলাইনে তাদেরকে কিন্তু অনেক জায়গায় পলিউশন নিয়ন্ত্রণ করা হয়ে যেত। তো যেমন ঢাকার অ্যাটলিস্ট ঢাকায় এখন পর্যন্ত লক্কর জক্কর যে ইয়াগুলি চলে গাড়িগুলি যেগুলো পলিউশন করতেছে এগুলি কিন্তু আমরা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, তারপরে কিন্তু চিফ অ্যাডভাইজারও সাপোর্ট দরকার ছিল অফিসের। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় পলিউশনে কিন্তু সিগনিফিক্যান্ট যেটা, হ্যাঁ 500-600 আপনার ব্রিকফিল্ড বন্ধ হয়েছে, কিন্তু এগুলো যে ফিরে আসবে না এটা আপনার অ্যাসিওরেন্স কিন্তু নাই। ধন্যবাদ জাকির হোসেন খান এনার্জি অ্যান্ড পাওয়ারকে সময় দেওয়ার জন্য।